যে আমরা ইন্ডিভিজুয়াল যে ইনভেস্টার্স যারা আছে তাদের মানি, বা ইফ আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, আমার নিজের মানিটাই আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব, সেটা অনেকটা নির্ভর করে সিচুয়েশনাল প্রোফাইলিং এর উপরে, যে আপনার সিচুয়েশনাল প্রোফাইলিং করতে হবে, যে যার ফান্ডটা আপনি ম্যানেজ করবেন বা যাকে আপনি গাইড করবেন তার সিচুয়েশন কেমন, তার প্রোফাইলটা কেমন। তো তার মধ্যে প্রথম একটা দেখার চেষ্টা করি যে সোর্সেস অফ ওয়েলথ। সোর্সেস অফ ওয়েলথ বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন, এই টাকাটা তো আপনি সারপ্লাস মানি যেটা আপনি ইনভেস্টমেন্ট করবেন ভবিষ্যতের জন্য, আপনার কারেন্ট কনসাম্পশন গুলোকে তো আপনি মিট করেছেন, করার পরে বাকিটা আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো এই টাকাগুলো আপনি পেলেন কিভাবে? দ্য ম্যানার ইন হুইচ ইনভেস্টর অ্যাকুয়ার্ড ওয়েলথ দ্যাট অফার্স ইনসাইড দ্যাট ইনভেস্টর্স, যে তার রিস্ক টেকিং মেন্টালিটি কেমন হবে। কেন? তার কারণ হচ্ছে, ধরেন আপনি এই টাকাটা অ্যাকুয়ার করেছেন থ্রু বিজনেসের মাধ্যমে, সাকসেসফুল এন্টারপ্রেনিউরস যারা বিজনেস করেছে, বিজনেসে তারা রিস্ক নিয়েছে, রিস্ক নিয়ে তারা অনেক টাকা পয়সা আর্ন করেছে। তার মানে হচ্ছে সে রিস্ক নেওয়ার সাথে অভ্যস্ত, এবং তার রিস্ক টলারেন্স লেভেলটা ইন জেনারেল হাই হবে। So successful entrepreneurs are assumed to exhibit a higher level of risk tolerance than those যারা passive recipients of wealth. Passive recipients of wealth মানে কি? ধরেন আপনি একটা হয়তো সরকারি বা বেসরকারি চাকরিজীবী, চাকরি করেছেন অনেকদিন, চাকরি করে আপনি পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এগুলো থেকে একটা লামসাম গুড অ্যামাউন্ট পেয়েছেন। এইটা আপনি পেয়েছেন, এটা আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি রিস্ক নেওয়ার সাথে খুব একটা অভ্যস্ততা আপনার নাই। অথবা আপনি রিস্ক খুব একটা নিচ্ছেন না, আপনি আপনার প্যারেন্টস এর কাছ থেকে ইনহেরিটেন্স পেয়েছেন, হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়েছেন, এটা এখন ইনভেস্টমেন্ট করবেন। সো ইউ ডু নট হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স অফ টেকিং রিস্ক, প্যাসিভলি টাকাটা পেয়েছেন। আর সাকসেসফুল এন্টারপ্রেনার্স তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে টাকাটাকে ইনভেস্ট করে রিস্ক নিয়ে যেহেতু পেয়েছে, সো তাদের রিস্ক টলারেন্সটা একটু হাই থাকে। এই কারণে আপনি দেখবেন যে একজন বিজনেস পারসন, দ্য ওয়ে দে ডিল, দ্য ওয়ে দে ভিউ থিংস, এন্ড একটা রেগুলার চাকরিজীবী খুব স্টেবল একটা জব করছে, তেমন রিস্ক নিচ্ছে না, তাদের ওয়ে অফ ডুইং থিংস এন্ড ভিউ মানি ইজ ডিফারেন্ট। সো যারা একটু সেলফ মেড ইনভেস্টার্স, নিজেরা ইনভেস্ট করে করে টাকা পয়সা অর্জন করেছে, সো দে হ্যাভ গ্রেটার ফ্যামিলিয়ারিটি উইথ রিস্ক টেকিং, তাদের রিস্ক নেওয়ার ফ্যামিলিয়ারিটি আছে। তারা অফেন অনেক লস করেছে, লাভ করেছে, আপস এন্ড ডাউনস তারা অনেক দেখেছে, এটার সাথে তারা অনেক বেশি অভ্যস্ত। অ্যান্ড দে হ্যাভ হায়ার ডিগ্রি অফ কনফিডেন্স ইন দেয়ার এবিলিটি, যে শর্টার টার্মে যদি আমি মানি লুজও করি, আই ক্যান রিকভার। সো দে অফেন হ্যাভ স্ট্রং সেন্স অফ পার্সোনাল কন্ট্রোল, তাদের অনেক পার্সোনাল কন্ট্রোল থাকে ওভার রিস্কে, তাদের এই সেন্সটা থাকে। অ্যান্ড দে ক্যান বি রিলাক্টেন্ট টু সিক কন্ট্রোল, এই কন্ট্রোলটা তারা ছেড়ে দিতে চায় না, যেহেতু তারা নিজেরা ইনভেস্টমেন্ট করে অভ্যস্ত। সো অফেন তাদেরকে অ্যাডভাইজিং করা ডিফিকাল্ট হয়, বা তাদের মানিটা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়, বিকজ দে ওয়ান্ট টু ডু ইট বাই দেমসেলফ। অন দি আদার হ্যান্ড, প্যাসিভ ইনভেস্টার্স মে হ্যাভ ইনহেরিটেড দ্য ওয়েলথ, তারা প্যাসিভলি ফান্ডটা পেয়েছে থ্রু ইনহেরিটেন্স, অথবা লার্জ ওয়ান টাইম পেমেন্ট পেয়েছে, যেটা হয়তো তার অনেক দিন ধরে চাকরি করে সেখান থেকে প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড থেকে এসেছে। সো দে আর, তাদেরকে আমরা বলছি মোস্ট প্যাসিভ রিসিপিয়েন্টস অফ ওয়েলথ। অ্যান্ড এই প্যাসিভ রিসিপিয়েন্টস অফ ওয়েলথ যারা, তাদের আসলে রিস্ক নেওয়ার যে উইলিংনেস, এইটা সাধারণত কম থাকে, তাদের রিস্ক নেওয়ার যে হ্যাবিট, এটাও সাধারণত কম থাকে। দে আর ভেরি রিলাক্টেন্ট টু টেক রিস্ক, তারা একটু লো রিস্ক ইনভেস্টমেন্টে যেতে চায়। সো দে হ্যাভ লেস এক্সপেরিয়েন্স উইথ রিস্ক টেকিং, সো যেহেতু তাদের রিস্ক টেকিং এর এক্সপেরিয়েন্সটা কম, they do not have much understanding about what taking risk means. Taking risk means sometimes you lose money, sometimes you earn money. So তারা অফেন দেখা যায় মানি লুজ করলে অনেক বেশি ওয়ারিড হয়ে যায়, অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায়, আম, এবং অনেক সময় দেখা যায় তারা এটাকে নিতে পারে না, টলারেট করতে পারে না। সো দে হ্যাভ লেস আন্ডারস্ট্যান্ডিং হোয়াট টেকিং রিস্ক মিনস, and also they tend to have less confidence because they haven't done it in their lifetime. So এইটা একটা প্রবলেম হয়ে যায় আর কি। সো একটা ছিল হচ্ছে যে সোর্সেস অফ ওয়েলথ, আমি টাকাটা কিভাবে পেয়েছি ইনভেস্টমেন্ট করার জন্য। আরেকটা হচ্ছে মেজার অফ ওয়েলথ, আমার টাকাটা কি অনেক বেশি নাকি কম, আমি কি ভিউ করি, যে ইজ ইট স্মল অর ইজ ইট লার্জ। সো ইনভেস্টর হু পারসিভ দেয়ার হোল্ডিংস অ্যাজ স্মল, যারা মনে করছে যে আমার ইনভেস্টমেন্টটা স্মল সাইজ, দে হ্যাভ লোয়ার টলারেন্স ফর পোর্টফোলিও ভোলাটিলিটি। সো দে ডেমনস্ট্রেট লোয়ার tolerance for portfolio volatility.
than the investors who perceive that their investment is large. So a portfolio whose return do not easily support the investors lifestyle might be considered small. এখন স্মল আর লার্জ তো আসলে ইজ এ রিলেটিভ নাম্বার। আসলে কোনটাকে স্মল বলবো কোনটাকে আমি লার্জ বলবো, সেখানে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে যে পোর্টফোলিও হুজ রিটার্নস, পোর্টফোলিও থেকে যে রিটার্নটা আমরা পাচ্ছি দ্যাট ডু নট ইজিলি সাপোর্ট আমার যে লাইফস্টাইলটা মিট করার জন্য যে এক্সপেন্ডিচার দরকার এটাকে তেমন একটা সাপোর্ট করে না, তাহলে এটা স্মল। আর যদি আমার ইনভেস্টমেন্ট থেকে রিটার্নটা আমার লাইফস্টাইল সাপোর্ট করে অনেক সারপ্লাস থেকে যায়, তাহলে সেটাকে আমরা একটু লার্জ হিসেবে কনসিডার করতে পারি। সো আমার অনগোয়িং নিডসটা কাভার্ড হয় কিনা ফ্রম মাই ইনভেস্টমেন্ট। So if the investor's ongoing needs are so well covered that succession and state planning issues become more important. আমার ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা আসছে ওটা দিয়ে আমার যে রেগুলার এক্সপেন্ডিচার এটা তো কাভার্ড হয়ে যায়, আরো বেশি থাকে। নাও আই এম থিংকিং অ্যাবাউট হাউ আই ক্যান প্ল্যান ফর মাই রিটায়ারমেন্ট, হাউ আই ক্যান প্ল্যান সাকসেশন প্ল্যান, মানে আমি মারা গেলে আমার নেক্সট জেনারেশনের কাছে এই টাকাটা বা ওয়েলথ আমি কিভাবে পাস অন করে দিব। মেবি আই উইল ডু সাম ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি, সেটাও করবো কিনা। সো এই ধরনের সাকসেশন স্টেট প্ল্যানিং ইস্যু তাদের জন্য মোর ইম্পর্টেন্ট যখন তারা তাদের অনগোয়িং নিডসটা অনেক ওয়েল কাভার্ড হয়ে যায়। তাহলে এই সেগমেন্টে আমরা সিচুয়েশনাল প্রোফাইলিং, যে আমি কিভাবে সোর্সেস অফ ওয়েলথ, কিভাবে ফান্ডটা পেয়েছি, আর আমার ফান্ড যে অ্যামাউন্টটা আছে ইনভেস্টমেন্ট সেটা লার্জ নাকি স্মল, তার ভিত্তিতে ইনভেস্টরদের রিস্ক নেয়ার যে উইলিংনেস, এবিলিটি বা টলারেন্স, সেই জিনিসটা আমরা দেখলাম।